দেখো, আজকে আমাদের পড়া হবে কি দ্বিতীয় পরিচ্ছেদ। এবং দ্বিতীয় পরিচ্ছেদের যেটা আছে, দ্বিতীয় পরিচ্ছেদের নাম হচ্ছে বাক্য স্বরূপ নিরূপণম। বাক্যের স্বরূপ নিরূপণ, অর্থাৎ বাক্য কাকে বলে, বাক্যের স্বরূপ কি, স্বরূপ মানে বৈশিষ্ট্য, ঠিক আছে, সেইগুলো কি সেগুলো এখন বলা হবে। না, বাক্য কাকে বলে, প্রথমেই দেখো লক্ষণ বলছে বাক্যম স্যাৎ যোগ্যতা কাঙ্ক্ষা সত্যি যুক্ত পদচ্চয়। বাক্যম স্যাৎ যোগ্যতা কাঙ্ক্ষা সত্যি যুক্ত পদচ্চয়, অর্থাৎ বাক্য কি না, বাক্য হচ্ছে মূল হচ্ছে বাক্য হচ্ছে পদচ্চয়। পদচ্চয় মানে পদসমূহ, পদচ্চয় মানে পদসমূহ, ঠিক আছে। অর্থাৎ বাক্য হচ্ছে পদসমূহ। না, কিরকম পদসমূহ, তার কিছু বিশেষণ দিচ্ছেন। যোগ্যতা, আকাঙ্ক্ষা, আসক্তি, যুক্ত। এইগুলো আমরা তর্ক সংগ্রহে পড়েছিলাম, যে যোগ্যতা কি, আসক্তি কি, এগুলো সব তর্ক সংগ্রহে পড়েছিলাম। যে যদি পদগুলির মধ্যে যোগ্যতা থাকে এবং পদগুলি যদি পরস্পর আকাঙ্ক্ষা বিশিষ্ট হয় এবং পদগুলির মধ্যে যদি আসক্তি থাকে, আসক্তি মানে কি বলেছিলাম, আসক্তি মানে কি বলেছিলাম না, যে অবিলম্বে উচ্চারণ, পদগুলির অবিলম্বে যে উচ্চারণ সেটাই হচ্ছে আসক্তি, মানে দেরিতে উচ্চারণ না করা, একটা এখন বললাম আর একটা অনেক পরে বলবো, এই রকম নয়, অবিলম্বে উচ্চারণটাই হচ্ছে আসক্তি। তার মানে পদগুলির মধ্যে যোগ্যতা থাকবে, আকাঙ্ক্ষা থাকবে এবং আসক্তি থাকবে। এই যে তিনটে বৈশিষ্ট্য, সেই রকম পদসমূহ, যে কোনো পদসমূহ যে বাক্য এরকম নয়, কিন্তু যেরকম মানে যেমন খুশি পদসমূহ বাক্য এরকম নয়। তবে কিরকম পদসমূহ বাক্য না, এমন পদ যাদের মধ্যে যোগ্যতা থাকবে, আসক্তি থাকবে এবং আকাঙ্ক্ষা থাকবে, এইরকম পদসমূহই হচ্ছে বাক্য। তাহলে বাক্যের লক্ষণটা মনে রাখতে হবে। পরবর্তী হচ্ছে যোগ্যতা কাকে বলে না, যোগ্যতা হচ্ছে পদার্থানাম পরস্পর সম্বন্ধে বাধা ভাবঃ। পদার্থানাম পরস্পর সম্বন্ধে বাধা ভাবঃ যোগ্যতা, ঠিক আছে। পদার্থানাম পরস্পর সম্বন্ধে বাধা ভাবঃ, অর্থাৎ কি বক্তব্য না, পদগুলির যদি মানে পদার্থগুলির যদি পরস্পর সম্বন্ধে বাধা না থাকে, বাধা অভাব, বাধা ভাব মানে বাধার অভাব, ঠিক আছে। বাধা ভাব মানে বাধার অভাব, যেমন বলেছিলাম যে অগ্নিনা সিঞ্চতি, অগ্নিনা সিঞ্চতি এই বাক্যে ধরো অগ্নি, অগ্নি হচ্ছে করণ, হ্যাঁ, ধরো বলা হলো যে রামঃ রামঃ অগ্নিনা সিঞ্চতি, রাম অগ্নির দ্বারা সেচন করছে। এই যে সেচন ক্রিয়াটা কি অগ্নির দ্বারা করা সম্ভব? সম্ভব নয়। তার মানে এখানে অর্থের বাদ হচ্ছে, অর্থের বাদ হচ্ছে, অর্থের এখানে যাচ্ছে না। যদি সেচন ক্রিয়াটা যদি সেচন ক্রিয়া যদি অগ্নির দ্বারা করা সম্ভব হতো তাহলে ঠিক ছিল। সেচন ক্রিয়া অগ্নির দ্বারা করা সম্ভব নয়, তাই হচ্ছে এখানে বাধা। তাই অর্থের বাধা ঘটছে। অতএব যেখানে বাধা থাকবে না, এইরকম অর্থের বাধা যেখানে থাকবে না, এইরকম অর্থের বাধা যেখানে থাকবে না, সেখানে হবে, সেখানেই যোগ্যতা বুঝতে হবে। আর অর্থের বাধা থাকলে যোগ্যতা নেই। আর যে পদের মধ্যে যোগ্যতা নেই সেই পদসমূহের দ্বারা বাক্য গঠিত হয় না। কি বললাম,
যে পদের মধ্যে যোগ্যতা নেই সেই পদসমূহের দ্বারা বাক্য গঠিত হয় না। ঠিক আছে, এটা হচ্ছে বক্তব্য। যেমন বলেছে যে বর্ণিনা সিঞ্চতি, ঠিক আছে, এরকম ধরো উদাহরণ দিল যে বর্ণিনা সিঞ্চতি ইতি উদাহরণম কেন সহ সম্বদ্ধ, বা ইতি কেন সহ সম্বদ্ধম, মানে কার সঙ্গে সম্বন্ধ যুক্ত। যোগ্যতা আকাঙ্ক্ষা আসক্তি কার সঙ্গে এটা যুক্ত, তখন বলতে হবে যে যোগ্যতা। ঠিক আছে, আর আকাঙ্ক্ষা কাকে বলে? আকাঙ্ক্ষা হচ্ছে প্রতীতি পর্যবসনা বিরহ, প্রতীতি পর্যবসনা বিরহ, পর্যবসানো পর্যবসানো বিরহ। ঠিক আছে, প্রতীতি পর্যবসানো বিরহ মানে ওই একটা বাক্য শোনার পরে, ঠিক আছে, একটা বাক্য শোনার পরে আর একটা বাক্য শ্রবণের যে ইচ্ছা, ঠিক আছে, একটা বাক্য শ্রবণ করার পরে আর একটা বাক্য শ্রবণের যে ইচ্ছা, সেটা হচ্ছে আকাঙ্ক্ষা। ওই যে বলেছে শ্রোতুহু জিজ্ঞাসা স্বরূপ, সচ সচ শ্রোতুহু জিজ্ঞাসা স্বরূপ, মানে ধরো একজন একজন বক্তা সে কিছু বলছে আর শ্রোতা শুনছে। বক্তা বলার পরে থেমে গেছে, বক্তা বলার পরে থেমে গেছে, তারপরে শ্রোতার মনে আরো কিছু জিজ্ঞাসা থেকে গেছে। ঠিক আছে, শ্রোতার মনে আরো কিছু জিজ্ঞাসা থেকে গেছে। এই যে শ্রোতার জিজ্ঞাসা, বক্তা বলল যে জানিস তো রাজার, বক্তা বলল রাজার, তখন শ্রোতার মনে জিজ্ঞাসা রাজার কি, হাতি, পুরুষ ইত্যাদি। ঠিক আছে, ইত্যাদি এইরকম। এটা গেল। আর বলছে আসক্তি বুদ্ধি অবিচ্ছেদ, আসক্তি বুদ্ধি অবিচ্ছেদ। আসক্তি কি না, বুদ্ধির অবিচ্ছেদ। বুদ্ধির অবিচ্ছেদ মানে কি, মানে ওই যে ধরো বাক্যগুলো পদগুলো অনেক পরে পরে উচ্চারণ করলাম, মানে সকাল 7টার সময় আমি, 10টার সময় আজ, 12টার সময় ভাত, 3টের সময় খাবো, 6টার সময় না। এই যে আমি বললাম, তারপরে আজ বললাম, এই যে আমির পরে যে আজ, ঠিক আছে, এইটা বলার সময় বুদ্ধির বিচ্ছেদ হয়ে যায়। মানে ধরো আমি যাকে বলছি, আমি ঘরের কাউকে বলছি যে আমি, আজ, আমি ঘরের কাউকে বলছি, যখন বলছি না তখন যে শুনছে সে আমিটা শুনলো, পরে যখন 3 ঘন্টা পর আবার আজ বলছি, তখন আজটা শোনার সময় পরে যে আমি, মানে পূর্বে যে আমি বলেছিলাম সেইটা তখন তার মাথা থেকে বেরিয়ে গেছে, তাহলে বুদ্ধির বিচ্ছেদ হয়ে গেছে। তাহলে বুদ্ধির বিচ্ছেদ হলে হবে না, বুদ্ধির বিচ্ছেদ হলে হবে না, বুদ্ধির অবিচ্ছেদ হতে হবে। বুদ্ধির অবিচ্ছেদ হতে হবে মানে যদি এরকম বলা হয় আমি আজ ভাত খাবো না, যখন এরকম মানে অনবিলম্বে বলা হয়, অনবিলম্বে, ঠিক আছে, মানে বিলম্ব না করে, অবিলম্বে বলা হয়, অবিলম্বে, ঠিক আছে, অবিলম্বে বলা হয়, তাহলে এরকম বুদ্ধির অবিচ্ছেদ হবে, মানে বুদ্ধি বিচ্ছেদ হবে না, সেটা হচ্ছে আসক্তি। মানে পদগুলির অবিলম্বে উচ্চারণটাই হচ্ছে আসক্তি। এটাকে বলছে বুদ্ধি বিচ্ছেদেপি, বুদ্ধি বিচ্ছেদেপি বাক্যত্বে ইদানীম উচ্চারিতস্য দেবদত্ত শব্দস্য দিনান্তরে উচ্চারিতেন গচ্ছতি পদেন সঙ্গতি স্যাৎ। কখনো কখনো এরকম হয়, কখনো কখনো এরকম হয় যে বলছে ইদানিম উচ্চারিতস্য দেবদত্ত শব্দস্য, মানে এখন যে দেবদত্ত পদ উচ্চারণ করলাম, আর দিনান্তরোচ্চারিতেন গচ্ছতি পদেন, মানে পরের দিনে আমি গচ্ছতি এই পদটা ইউজ করলাম, সঙ্গতি স্যাৎ, সঙ্গতি হবে, ঠিক আছে, সঙ্গতি, সঙ্গতি স্যাৎ, সঙ্গতি হয়। এই হচ্ছে বক্তব্য। সেটা না করাটাই বেটার, সর্বথা সেটা ঠিক নয়। বলছে অত্র আকাঙ্ক্ষা যোগ্যতয়োঃ আত্মার্থ ধর্মত্বেপি পদচ্চয় ধর্মবত্তম, ঠিক আছে,
তাহলে কি কি পড়লাম আমরা? বাক্যের লক্ষণ পড়লাম। বাক্যের লক্ষণ কি? বাক্যের লক্ষণ হচ্ছে বাক্যম স্যাৎ যোগ্যতা আকাঙ্ক্ষা সত্যযুক্ত পদচ্চয়ঃ। আর যোগ্যতা কি? পদার্থানাম পরস্পর সম্বন্ধে বাধা ভাবঃ। আর উদাহরণ কি? বর্ণিনা সিঞ্চতি। আকাঙ্ক্ষা কি? প্রতীতি পর্যবসান বিরহ। ঠিক আছে? সচ শ্রোতুর জিজ্ঞাসা স্বরূপঃ। উদাহরণ কি? গৌরস্য পুরুষ হস্তি। আর আসক্তি কি? বুদ্ধি অবিচ্ছেদ। উদাহরণ কি হবে? না, ওই প্রহরে প্রহরে অসকৃত উচ্চারিতানি, এরকম একটা উদাহরণ আছে। ঠিক আছে? এই হচ্ছে এই প্রবন্ধ বা এই অংশের বক্তব্য। পরবর্তী কি বলছে দেখো, বলছে পদচ্চয় বাক্যম। পদচ্চয় বাক্যম অর্থাৎ যে একাধিক পদসমূহ, সেটা হচ্ছে বাক্যের লক্ষণ। মানে একাধিক পদ যদি থাকে সেটা হচ্ছে বাক্য। একাধিক পদসমূহ সেটা বাক্য। কিন্তু যদি এরকম বলা হয় একাধিক পদসমূহ বাক্যম, তাহলে অনেকগুলো বাক্য নিয়ে কি হয়? একাধিক পদকে নিয়ে হয় বাক্য, কিন্তু একাধিক বাক্যকে নিয়ে কি হয়? একাধিক বাক্যকে নিয়ে হয় মহাবাক্য। ঠিক আছে? তাই বলছি দেখো, বাক্যচ্চয় মহাবাক্যম। বাক্যচ্চয় মহাবাক্যম মানে একাধিক একাধিক যে বাক্য তাকে নিয়ে হয় মহাবাক্য। এটা হচ্ছে মহাবাক্যের লক্ষণ। এবং সেখানে এমন নয় যে ওই বাক্যগুলোর মধ্যে যে আকাঙ্ক্ষা যোগ্যতা আসক্তি থাকবে না, সেই বাক্যগুলোর মধ্যেও সেই বাক্যগুলোর মধ্যেও আকাঙ্ক্ষা যোগ্যতা আসক্তি থাকবে, তবেই সেগুলো মহাবাক্য হবে, অন্যথা হবে না। এটা মাথায় রাখতে হবে। তাহলে আকাঙ্ক্ষা যোগ্যতা আসক্তি থাকলে পরেই মহাবাক্য হবে, না হলে হবে না। এই হচ্ছে বক্তব্য। তাহলে কি হলো? যোগ্যতা আকাঙ্ক্ষা আসক্তি যুক্ত এইব। যোগ্যতা আকাঙ্ক্ষা আসক্তি যুক্ত এইব। এখন ধরো কিরকম বলা হলো, যে ধরো একটা প্যারাগ্রাফ মানে মহাবাক্য মানে কি? অনেকগুলো বাক্য থাকবে, 3টে 4টে 5টা বাক্য থাকবে, যেখানে একটা প্রসঙ্গ আলোচনা থাকবে। যেখানে একটা প্রসঙ্গ আলোচনা থাকবে। এমন নয় যে গতকাল আমি কলকাতায় গিয়েছিলাম, তারপরে অভিজ্ঞান শকুন্তলম নাটকের রচয়িতা মহাকবি কালিদাস, কালকে পুরুলিয়াতে ছৌ নৃত্য আছে, হুগলিতে খুব বৃষ্টি হয়েছে, বর্ধমানে অ্যাক্সিডেন্ট হয়েছে। এগুলোও বাক্য, এবং আমি 5টা বাক্য বললাম। এটা কিন্তু মহাবাক্য নয়, কারণ এদের মধ্যে কারোর সঙ্গে কারো লিঙ্ক নেই। কারোর সঙ্গে কারো লিঙ্ক নেই। কলকাতা গিয়েছিলাম, হুগলিতে বৃষ্টি হয়েছে, পুরুলিয়ায় ছৌ নৃত্য আছে, এই বাক্যগুলো কারোর সঙ্গে কারো লিঙ্ক নেই। ঠিক আছে? অতএব এইটা কিন্তু মহাবাক্য নয়। মহাবাক্য মিন্স একটা বাক্যের সঙ্গে আরেকটা বাক্যের লিঙ্ক থাকবে, যোগ্যতা থাকবে, আসক্তি থাকবে, আকাঙ্ক্ষা থাকবে। এইরকম যে একাধিক বাক্য মিলে হয় মহাবাক্য। ঠিক আছে? এই হচ্ছে বক্তব্য। পরবর্তী কি বলছে, যে এই বাক্য এইভাবে বাক্য হচ্ছে দুই প্রকার। বাক্য হচ্ছে দুই প্রকার। ঠিক আছে? বাক্য হচ্ছে দুই প্রকার। ইত্থম বাক্যম দ্বিধা মতম। কি কি? একটা হচ্ছে বাক্য আর একটা হচ্ছে মহাবাক্য। একটা হচ্ছে বাক্য আর একটা হচ্ছে মহাবাক্য। ঠিক আছে? না, এখন বাক্যের উদাহরণ দিয়েছে যে স্বার্থবোধ সমাপ্তানাম অঙ্গাঙ্গিত্বপেক্ষয়া বাক্যানাম একবাক্যত্বম পুনঃ সংহৃত্য জায়তে। ঠিক আছে? না, বাক্যের উদাহরণকে দিয়েছে শূন্যম বাস গৃহম। এরকম একটা শ্লোক আছে, সেটা হচ্ছে বাক্য, মানে যার একটা
একটাই সেখানে তাৎপর্য, একটাই বক্তব্য, শূন্যম বাসগৃহম, এই যে সেখানে একটাই বক্তব্য, শূন্যম বাসগৃহম। আর মহাবাক্য যথা রামায়ণ মহাভারত রঘুবংশ, মানে রামায়ণ সেখানে অনেক বড়, সম্পূর্ণ রামায়ণ, ঠিক আছে। সেখানে প্রথম থেকে শুরু হলে 7টা কাণ্ড আছে, সেখানে লিঙ্ক আছে দেখো, মানে প্রথম থেকে যে শেষ পর্যন্ত যাবে একটার পর একটা, একটার পর একটা লিঙ্ক আছে, কত বড়, অনেক বড়, ঠিক আছে। কিন্তু কোথাও সেটা যে সম্পর্ক ছিন্ন হবে না, একটা বাক্যের সঙ্গে আরেকটা বাক্যের যে যোগসূত্র সেটা ছিন্ন হবে না। মহাভারত রঘুবংশ মানে যত মানে অনেক বড়, রঘুবংশ অনেক বড়, সেখানেও কিন্তু ঠিক পর 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 বিষয়গুলো একটার সঙ্গে আরেকটা, আরেকটার সঙ্গে আরেকটা মানে সম্বদ্ধ হয়ে থাকে। এইগুলো হচ্ছে মহাবাক্য। আর শূন্যম বাসগৃহম, এটা একটা শ্লোক, একটা শ্লোকে তো আর একাধিক বাক্য থাকে না, সেখানে একটাই বিষয় বর্ণনা করা হয় একটু এর মধ্যে, সেই জন্য এটা হচ্ছে বাক্য, ঠিক আছে। তাহলে শূন্যম বাসগৃহম এটা হচ্ছে বাক্যের উদাহরণ, আর রামায়ণ মহাভারত রঘুবংশ প্রভৃতি গ্রন্থ এগুলো হচ্ছে মহাবাক্যের উদাহরণ, ঠিক আছে। অতএব বাক্য দুই প্রকার, ইত্থম বাক্যম দ্বিধা মতম। আমরা বাক্যের লক্ষণ পড়লাম, বাক্যের লক্ষণ কি, বাক্যচ্চয় মহাবাক্যম, ঠিক আছে, বাক্যচ্চয় মহাবাক্যম। আর এইভাবে বাক্য দুই প্রকার। নেক্সট, পদচ্চয় বাক্যম ইত্যুক্তম তৎকিম পদলক্ষণম ইত্যতঃ। এখন পদের লক্ষণ বলছে, পদের লক্ষণ মানে পদচ্চয় বাক্যম, পদচ্চয় পদসমূহ হচ্ছে বাক্যের লক্ষণ, পদসমূহ বাক্যম, পদসমূহ বাক্যম, কিন্তু পদ কি, পদসমূহ বাক্যম কিন্তু পদ কি, পদ কাকে বলে, কিম তৎ পদলক্ষণম, বর্ণাঃ পদম প্রয়োগার্হ অনন্বিতৈকার্থবোধকাঃ, ঠিক আছে, বর্ণাঃ পদম প্রয়োগার্হ অনন্বিতৈকার্থবোধকা, এটা হচ্ছে পদের লক্ষণ। মানে কার মতে, এটা হচ্ছে সাহিত্য দর্পণকারের মতে পদের লক্ষণ, কিন্তু ব্যাকরণে যে পাণিনীয় ব্যাকরণ, সেই ব্যাকরণে কিন্তু পদের লক্ষণ আবার অন্য, আমরা জানি সুপ্তিঙ্গন্তম পদম ইত্যাদি আছে, হ্যাঁ। আবার যে ন্যায় মানে তর্ক সংগ্রহ, ন্যায় ইত্যাদিতে ভাষা পরিচ্ছেদ, সেখানে আবার পদের লক্ষণ আলাদা, সেখানে সপ্তম পদম, শক্তি বিশিষ্টম পদম, এরকম ভিন্ন ভিন্ন সব পদের লক্ষণ আছে। এই হচ্ছে এটার তাৎপর্য, এই মানে এই যেটা আমরা বললাম। ঠিক আছে, আচ্ছা, এতটার মধ্যে কোথাও জিজ্ঞাসা আছে, এই অংশের মধ্যে কোথাও জিজ্ঞাসা দেখে বলো। নেক্সট আমরা নেক্সট এতে যাব। কি আচ্ছা। দেখো পরবর্তী পাঠ শুরু হচ্ছে। দেখা যাচ্ছে, হ্যালো, হ্যাঁ স্যার। দেখো হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। এখন বলছে যে এই যে অর্থ, এগুলো তোমরা কম বেশি হলে সবাই জানো, মানে কম বেশি অল্প বেশি সবাই জানো। অর্থ কয় প্রকার,
অর্থ কয় প্রকার? না উত্তরে বলছেন যে অর্থ কয় প্রকার, না বলছে অর্থ তিন প্রকার। অর্থ হলো তিন প্রকার। কি কি? বাচ্যঃ, লক্ষ্যঃ, ব্যঙ্গশ্চেতি ত্রিধা মতঃ। অর্থ তিন প্রকার। কি কি? বাচ্যঃ, লক্ষ্যঃ, ব্যঙ্গশ্চেতি ত্রিধা মতঃ। অর্থ তিন প্রকার। এখন বক্তব্য যে এই যে অর্থ তিন প্রকার, না এদের মধ্যে এবারে এই যে তিন প্রকার অর্থ, এদের লক্ষণ বলা হবে। এষাম স্বরূপম আহ, মানে কোন অর্থ কোন শক্তির দ্বারা প্রকাশিত হয়। শক্তি বা বৃত্তি তিন প্রকার আমরা জানি, অভিধা, লক্ষণ, ব্যঞ্জনা, আমরা সেগুলো মোটামুটি জানি। তা এখন কোন অর্থ কোন শক্তির দ্বারা প্রকাশিত হয়? বলছে বাচ্যঃ অর্থঃ অভিধায়া, বাচ্য অর্থ হচ্ছে অভিধার মাধ্যমে প্রকাশিত হয়। বাচ্য অর্থ অভিধার মাধ্যমে প্রকাশিত হয়। আর কি না বাচ্যীয় অর্থ অভিধয়া বদ্ধ লক্ষ্যীয় লক্ষণয়া মতঃ। বাচ্যীয় অর্থ অভিধয়া বদ্ধ, বাচ্য অর্থ অভিধার দ্বারা প্রকাশিত হয়। লক্ষ্যীয় লক্ষণয়া মতঃ, এবং লক্ষ্যার্থ লক্ষণয়া লক্ষণা শক্তির দ্বারা, লক্ষ্যীয় লক্ষণয়া মতঃ। আর ব্যঙ্গ ব্যঞ্জনয়া, এবং ব্যঙ্গার্থ, ব্যঙ্গার্থ হচ্ছে ব্যঞ্জনয়া ব্যঞ্জনা শক্তির দ্বারা। ঠিক আছে, ব্যঙ্গার্থ হচ্ছে ব্যঞ্জনা শক্তির দ্বারা। তাহা স্যুহু তিস্রঃ শব্দস্য শক্তয়ঃ। তাহা স্যুহু মানে তাহা, তাহা মানে এই তিনটে, শব্দস্য তিস্রঃ শক্তয়ঃ স্যুহু, এই তিনটে হচ্ছে শব্দের শক্তি। শব্দের মানে তিনটে শব্দ তিনটে শক্তি। বাচ্য অর্থ কোন শক্তির দ্বারা প্রকাশিত হয়? বাচ্য অর্থ অভিধা শক্তির দ্বারা প্রকাশিত হয়, অভিধা শক্তি। ঠিক আছে, এইগুলো তোমরা খাতায় একটা লিস্ট করে নেবে। বাচ্য অর্থ অভিধার মাধ্যমে, লক্ষ্যী অর্থ লক্ষণার মাধ্যমে, ব্যঙ্গ অর্থ ব্যঞ্জনের মাধ্যমে প্রকাশিত হয়। ঠিক আছে, নেক্সট। স্যার এগুলো পিডিএফ করে দেবেন না? এগুলো পিডিএফ করে দেবেন না কোয়েশ্চেন ওয়াইজ বা ওই অনুযায়ী? না এরকমই না থেকে আমি করবো? করে দেবো, করে দেবো। হ্যাঁ ঠিক আছে, আমি লিখছি না খাতায়। ঠিক আছে, নেক্সট। তত্র সংকেতিতার্থস্য বোধনাৎ অগ্রিমা অভিধা। এখন বক্তব্য, এই যে তিন প্রকার শক্তি, এই তিন প্রকার শক্তির মধ্যে কোন শক্তি শ্রেষ্ঠ বা শ্রেষ্ঠা, কোন শক্তিটা শ্রেষ্ঠা? বলছে তত্র সংকেতিতার্থস্য বোধনাৎ অগ্রিমা। অগ্রিমা মানে হচ্ছে যে সর্বোৎকৃষ্ট, শ্রেষ্ঠ, সর্বোৎকৃষ্ট শ্রেষ্ঠ। ঠিক আছে, তাহলে কি হলো? তাহলে কি হলো না বলছে যে তত্র সংকেতিতার্থস্য বোধনাৎ, মানে সংকেতিতার্থ বলতে কি, মানে সাক্ষাৎ ভাবে যেটা বোঝানো হয়, মানে সাক্ষাৎ ভাবে অর্থের নির্দেশ করা হয় যে শক্তির দ্বারা, সাক্ষাৎ ভাবে অর্থকে ইন্ডিকেট করে, সাক্ষাৎ ভাবে অর্থের নির্দেশ করে এই অভিধা শক্তি, তাই এটা হচ্ছে অগ্রিমা। হুম স্যার দেখতে পাচ্ছি না তো। কেন দেখা যাচ্ছে না? আমাদের শেয়ার তো করাই আছে। হ্যাঁ এবার দেখা গেল। তোমার নেটওয়ার্ক ফল করে।
দেখো নেক্সট কি বলছে, তাহলে অভিধা শক্তি হচ্ছে অগ্রিমা শক্তি। কেন? এই অভিধা শক্তির দ্বারা সংকেতিত অর্থের বোধ হয়। এই অভিধা শক্তির মাধ্যমে সংকেতিত যে অর্থ তার বোধ হয়। ঠিক আছে, এখন এই যে সংকেত, সংকেত মানে কি, মানে আমি যে একটা শব্দ প্রয়োগ করব, সেই শব্দ প্রয়োগটা কাকে উদ্দেশ্য করে করব? আমি যে শব্দ প্রয়োগ করব, হ্যাঁ, মানে শব্দ প্রয়োগটা কাকে উদ্দেশ্য করে করব? যেমন ধরো বললাম যে ইয়ম গৌ বা অয়ম ঘটঃ, অয়ম ঘটঃ, তাহলে আমি এই যে ঘটঃ, এই যে শব্দটা প্রয়োগ করলাম, এটা আমি ঘট নামক যে দ্রব্য, সেই দ্রব্যটাকে উদ্দেশ্য করে প্রয়োগ করলাম না? ঘট নামক যে, মানে অয়ম ঘটঃ, এই যে ঘটঃ এই শব্দটা প্রয়োগ করলাম, ঘটঃ এই শব্দটা প্রয়োগ করলাম, এই শব্দটা কাকে উদ্দেশ্য করে প্রয়োগ করলাম? এই শব্দটা কাকে উদ্দেশ্য করে প্রয়োগ করলাম? প্রয়োগ করলাম ঘটকে উদ্দেশ্য করে। তা ঘট কি? ঘট কি? ঘট হচ্ছে একটা দ্রব্য, ঘট হলো দ্রব্য, তাই না? অতএব এই যে ঘটঃ বললাম, তার মানে এই যে ঘটঃ, এই শব্দটা আমি, এই শব্দটা, ঠিক আছে, তাহলে ঘটঃ শব্দটা প্রয়োগ করলাম কাকে উদ্দেশ্য করে? ঠিক আছে, ঘটঃ শব্দটা প্রয়োগ করলাম কাকে উদ্দেশ্য করে? না, ওই প্রয়োগ করলাম ওই ঘট নামক দ্রব্যকে উদ্দেশ্য করে। তার মানে সংকেত, মানে এই যে ঘটঃ, মানে ঘটঃ যে শব্দ, এটা হচ্ছে সংকেত, মানে ঘটঃ যে শব্দ, এটা হচ্ছে সংকেত। ঠিক আছে, এখন বক্তব্য, এই 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 সংকেতটা কোথায় গৃহীত হলো? এই সংকেতটা গৃহীত হলো, ঠিক আছে, ওই দ্রব্যেতে। সংকেতটা গৃহীত হলো দ্রব্যেতে। ঠিক আছে, সংকেতটা মানে ঘট নামক দ্রব্যে গৃহীত হলো। কেবলমাত্র কি দ্রব্যেতেই গৃহীত হয়? কেবলমাত্র দ্রব্যেতেই গৃহীত হয়? বলছে না, গুণেতেও গৃহীত হয়। গুণ, গুণেতেও গৃহীত হয়। আবার কখনো কখনো দ্রব্য গুণ ক্রিয়া, ক্রিয়াতেও গৃহীত হয়। ঠিক আছে, ক্রিয়াতেও গৃহীত হয়। এবং দ্রব্য গুণ ক্রিয়া আর কি জাতি, কখনো জাতিতেও এই গুণ, মানে এই তাহলে কি বললাম, যে কখনো কখনো এই জাতিতেও সংকেত গ্রহণ হয়। ওটাই হচ্ছে বক্তব্য, যে সংকেত কোথায় কোথায় গ্রহণ হয়, সংকেত কোথায় কোথায় গ্রহণ হয় তার উদ্দেশ্যে বলছে যে সংকেত গৃহতে, সংকেত গৃহতে নাকি জাতৌ গুণ দ্রব্য ক্রিয়াসু চ, জাতৌ গুণ দ্রব্য ক্রিয়াসু চ, সংকেত গৃহতে। সংকেত মানে এরকম প্রশ্ন হতে পারে যে সাহিত্য দর্পণকারের মতে সংকেত কোথায় কোথায় থাকে?
সংকেত কোথায় কোথায় গৃহীত হয়? জাতি, গুণ, দ্রব্য এবং ক্রিয়া। জাতি, গুণ, দ্রব্য এবং ক্রিয়া এই চারটি স্থলে সংকেত গৃহীত হয়। না, জাতি কি? উদাহরণ দিচ্ছে গোত্বাদিকা, যেমন গোত্র, মনুষ্যত্ব এগুলো জাতি। ঠিক আছে, গোত্র, মনুষ্যত্ব এগুলো জাতি, এর হচ্ছে জাতি। হচ্ছে গুণ কি? বিশেষ আধান হেতু সিদ্ধ। গুণ সে সুন্দর, নিপুণ, এগুলো গুণ হতে পারে। সুন্দর, নিপুণ এগুলো গুণ হতে পারে। এবং আর কি না, আর হচ্ছে দ্রব্য, যে দ্রব্য শব্দ, যে হরি, হর, ডিত্থ, ডাবিত্থ, মানে যে কোনো দ্রব্য শব্দ, সেটা ঘট, গৌ, মনুষ্য, বৃক্ষ, মানে সেটা দ্রব্যবাচক হলেই হচ্ছে। এবং ক্রিয়া না পাকাদয়, ক্রিয়া পাকাদয়, মানে পাক করা, পাক, পঠনম, ভোজনম ইত্যাদি, এ হচ্ছে ক্রিয়া। মানে বক্তব্য হচ্ছে যে তুমি যে শব্দ প্রয়োগ করো সেই শব্দগুলো কাকে কাকে বোঝায়। তুমি যে শব্দই প্রয়োগ করো না কেন, সেটা হয় গুণকে বোঝাবে, অথবা দ্রব্যকে বোঝাবে, অথবা ক্রিয়াকে বোঝাবে, অথবা জাতিকে বোঝাবে। তাই এটাই হচ্ছে সংকেত। মানে তুমি যে শব্দটা ব্যবহার করছো সেই শব্দটা কাকে ইন্ডিকেট করবে, না হয় জাতি, গুণ, দ্রব্য অথবা ক্রিয়া, এই চারটের মধ্যে একটা। এখানে একটা বলেছে দেখো যে বলছে গুণঃ সিদ্ধ, সিদ্ধ, গুণঃ সিদ্ধ বস্তু ধর্ম। এটা এটা মাথায় রাখবে। গুণ হচ্ছে সিদ্ধ বস্তু ধর্ম, আর ক্রিয়া সাধ্য রূপা। ক্রিয়া হচ্ছে সাধ্য, মানে সাধ্য আর সিদ্ধ দুটোর মধ্যে আলাদা আছে, দুটো আলাদা। সাধ্য এবং সিদ্ধ, ঠিক আছে। সাধ্য তিন পদের দ্বারা জ্ঞাপিত হয়, আর সিদ্ধ হচ্ছে ঘয়াদি নিবন্ধন, ঘয় প্রভৃতি প্রত্যয়ের দ্বারা জ্ঞাপিত হয়, এরকম আছে। বলছে দেখো নচ ব্যক্ত, মানে সাহিত্য দর্পণকারের মতে ব্যক্তিতে সংকেত গৃহীত হয় না, ন ব্যক্ত। এটা বরঞ্চ খাতা পেন থাকলে নোট করবে। ন ব্যক্ত মানে ব্যক্তিতে সংকেত গ্রহণ কেন হয় না, তার জন্য দুটো দোষ হয়। একটা হচ্ছে অনন্তীয়, অনন্তীয় দোষ এবং ব্যভিচার দোষ। দেখো অনন্তীয় ব্যভিচার দোষা পাতাত, অনন্তীয় ব্যভিচার দোষা পাতাত, অনন্ত দোষ এবং ব্যভিচার দোষ এই দুটো হওয়ার জন্য। স্যার আরেকবার একটু বলুন হ্যাঁ, প্রথম থেকে, আরেকবার একটু বলুন। ব্যক্তিতে মানে সাহিত্য দর্পণকারের মতে, সাহিত্য দর্পণকারের মতে ব্যক্তিতে সংকেত গ্রহণ কেন হয় না। ব্যক্তি মানে যে আমরা, ঠিক আছে, মানে আমাদের যে শরীর, এই ব্যক্তিতে সংকেত গ্রহণ কেন হয় না, ঠিক আছে। তার কারণ হচ্ছে অনন্তীয় এবং ব্যভিচার দোষের, ব্যভিচার দোষ, অনন্তীয়, অনন্তীয় দোষ এবং ব্যভিচার দোষের কারণে, অনন্তীয় এবং ব্যভিচার দোষের কারণে ব্যক্তিতে শক্তি গ্রহণ হয় না, এই সংকেত গ্রহণ হয় না। হ্যাঁ হয়েছে। এরপরে আমরা যে শক্তিগুলো পড়লাম, শক্তি, সেই শক্তিগুলো এরপরে বলা হবে, মানে লক্ষণা, অভিধা, লক্ষণা, ব্যঞ্জনা। অভিধা বলা হলো, অভিধা প্রথমে বলা হলো। অভিধা কি বলা হলো না, সংকেতিতার্থস্য বোধনাৎ অভিধা অগ্রিমা, সংকেতিতার্থস্য বোধনাৎ অভিধা অগ্রিমা, এরকম বলা হলো। এখন লক্ষণা,
লক্ষণ কি? মুখ্যার্থবাধে তদ্যুক্তো यया अन्योर्थः प्रतीयते रूढेः प्रयोजनादवासौ लक्षणा शक्तिरर्पिता। मुख्यार्थबाधे तद्युक्तो मुख्यार्थबाधे तद्युक्तो यया अन्योर्थः प्रतीयते रूढेः प्रयोजनादवासौ लक्षणा शक्तिरर्पिता इति। এইগুলো আমরা জানি যে ধরো বলা হলো গঙ্গায়াম ঘোষः, গঙ্গায়াম ঘোষः, গঙ্গায়াম ঘোষः এর মানে কি? গঙ্গায়াম ঘোষः এর মানে কি? গঙ্গা মানে কি? গঙ্গা মানে নদী। গঙ্গা মানে গঙ্গা নদী। গঙ্গা মানে হচ্ছে জলপ্রবাহ, ঠিক আছে? গঙ্গা মানে জলপ্রবাহ। এখন এই যে গঙ্গা মানে জলপ্রবাহ, গঙ্গা মানে জলপ্রবাহ, তাহলে গঙ্গায়াম মানে কি? জলপ্রপাত। হুম, তাহলে কি বললাম যে গঙ্গা মানে হচ্ছে জলপ্রবাহ, ঠিক আছে? তাহলে গঙ্গায়াম মানে কি? জলপ্রবাহেতে। মানে মেন অর্থ হলো জলপ্রপাতে ঘোষ হ্যাঁ, পড়লি, তাই হ্যাঁ, তো? মানে গঙ্গায়াম জলপ্রবাহ, এই গঙ্গায়াম ঘোষঃ মানে হচ্ছে যে গঙ্গা মানে জলপ্রবাহ, গঙ্গায়াম মানে জলপ্রবাহেতে, ঘোষঃ মানে ঘোষ পড়লি, মানে একটা ঘোষ সম্প্রদায়, ঠিক আছে? যেমন বিভিন্ন ঘোষ ঘোষ টাইটেল যুক্ত মানুষরা, ঠিক আছে? সেই ঘোষ টাইটেল যুক্ত মানুষরা গঙ্গা মানে জলপ্রবাহে বসতি। তা এই এই বাক্যটা কি ঠিক? এখানে না এখানে স্যার, বলো তো কিসের অভাব, না স্যার। এখানে বলো তো কিসের অভাব আছে? মানে এটা এটা কেন বাক্য হতে পারে না? গঙ্গায়াম ঘোষ এটা কেন বাক্য হতে পারে না, বা এটা কি আদৌ বাক্য? গঙ্গায়াম ঘোষ, না, গঙ্গা পদের অর্থ জলপ্রবাহ, আর ঘোষ মানে ঘোষ পল্লী, এটা কি আদৌ বাক্য, হ্যাঁ কি না? নয় বাক্য না। কেন বাক্য নয়? বাক্য না, বাক্য নয় কেন? কারণ অর্থটা মানে ঠিকঠাক অর্থ প্রকাশ পাচ্ছে না আর কি। হ্যাঁ, কিন্তু কেন, তার কারণটা কি আমরা এইমাত্র পড়লাম। কারণ জলপ্রপাতে ঘোষ পড়লি থাকতে পারে না, তাই। সেটা ঠিক আছে, কিন্তু তার তো একটা নির্দিষ্ট কারণ আছে যে কি বললাম যে ঘোষঃ, ঠিক আছে? গঙ্গায়াম ঘোষঃ, এখানে দেখো বাক্যের লক্ষণ কি বললাম, একটু আগেই বাক্যের লক্ষণ কি বললাম, মানে বাক্য হতে গেলে কি লাগবে একটু আগেই পড়লাম বাক্যের লক্ষণ। বাক্যের লক্ষণ যোগ্যতা আকাঙ্ক্ষা সত্যযুক্ত পদচ্চয়, পড়লাম না? আকাঙ্ক্ষা সমৃদ্ধি। হ্যাঁ, হ্যাঁ, যোগ্যতা হ্যাঁ, হ্যাঁ। যোগ্যতা আকাঙ্ক্ষা সত্যযুক্ত পদচ্চয়, তাহলে পদচ্চয় বাক্যম, পদসমূহ বাক্যম, কিন্তু কিরকম পদসমূহ? যোগ্যতা বিশিষ্ট, আকাঙ্ক্ষা বিশিষ্ট, আসক্তি বিশিষ্ট, এই তিনটে গুণ সেখানে থাকবে। এখানে গঙ্গায়াম ঘোষঃ, এখানে কোনটা নেই? গঙ্গায়াম ঘোষঃ আসক্তি আছে, মানে পদগুলো অবিলম্বে উচ্চারিত হচ্ছে, আকাঙ্ক্ষাও আছে। গঙ্গা আমি আমি বললাম যে জানো তো, যোগ্যতা নেই। আমি বললাম জানো তো, না কি না গঙ্গায়াম, বাস তোমরা এবারে বসে আছো, স্যার কিছু বলবেন, গঙ্গায়াম কিম, গঙ্গায়াম মৎস্যঃ, গঙ্গায়াম কুমিরঃ, গঙ্গায়াম জলয়ানঃ বা জলয়ানম, হ্যাঁ, গঙ্গায়াম মৎস্যঃ, এরকম তোমরা শোনার জন্য অপেক্ষা করে আছো। তাহলে এখানে আকাঙ্ক্ষাও আছে, আকাঙ্ক্ষাও আছে,
প্লাস আসক্তিও আছে, কিন্তু নেই কোনটা? যোগ্যতা নেই। যোগ্যতা নেই। কারণ বন্যিনা সিঞ্চতি, বন্যির দ্বারা যেমন সেচন ক্রিয়া সম্ভব নয়, তেমনি জলপ্রবাহের মধ্যে জলপ্রবাহের মধ্যে বাস করাটাও সম্ভব নয়। অতএব এখানে যোগ্যতা নেই। পদার্থানাম পরস্পর আহ, পদার্থানাম পরস্পর পদার্থানাম পরস্পর সম্বন্ধে বাধা ভাবহ, মানে এখানে বাধার অভাবটা নেই, বাধা আছে, এখানে এখানে যোগ্যতা নেই, সেই জন্য এটা বাক্য বলতে পারবে না। এবং এখানে গঙ্গাপদের যে মুখ্যার্থ, মুখ্যার্থ কখন পাই? অভিধা শক্তির মাধ্যমে যে অর্থ পাই সেটা হয় মুখ্যার্থ। অভিধা শক্তির মাধ্যমে যে অর্থ পাই সেটা হলো মুখ্যার্থ। তাহলে এখানে গঙ্গাপদের, গঙ্গা একটা পদ বা গঙ্গা একটা শব্দ, সেখানে অভিধা শক্তির মাধ্যমে আমি কি অর্থ পাবো? জলপ্রবাহ এইরূপ অর্থ পাবো। ঠিক আছে? আর জলপ্রবাহ এইরূপ অর্থ পাওয়ার পরে, জলপ্রবাহ এইরূপ অর্থ পাওয়ার পরে কি হয়? মুখ্যার্থ জলপ্রবাহ এইরূপ অর্থ পেলাম, কিন্তু জলপ্রবাহ রূপ অর্থ পেলে আমার তো বাক্যার্থ সঙ্গতি হচ্ছে না। আমার যে পরবর্তী যে অংশ ঘোষহ বসতি, এই অংশের সঙ্গে ওটা তো হচ্ছে না, সঙ্গত হচ্ছে না। তাহলে মুখ্যার্থটা বাধিত হচ্ছে। মুখ্যার্থ বাধে, মুখ্যার্থ বাদ হলো, এবং তখন ওই গঙ্গা পদের মধ্যে আমি লক্ষণা শক্তিকে ইনপুট করব। ওই গঙ্গা পদের মধ্যেই লক্ষণা শক্তিকে ইনপুট করলাম। যে লক্ষণা শক্তিকে ইনপুট করে আমি গঙ্গা পদের অর্থ পেলাম গঙ্গা তীর। গঙ্গা পদের অর্থ সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে গেল। যখন আমি গঙ্গা শব্দের মধ্যে যখন অভিধা শক্তি ছিল, গঙ্গা শব্দের মধ্যে যখন অভিধা শক্তি ছিল, তখন সেটা কি না, তখন সেটা গঙ্গা জলপ্রবাহ। যখন ওই গঙ্গা পদের মধ্যে আমি লক্ষণা শক্তিকে ইনপুট করলাম, তখন ওই গঙ্গা পদের অর্থ হয়ে গেল গঙ্গা তীর। ঠিক আছে? তাহলে গঙ্গা তীরে, গঙ্গায়াম মানে গঙ্গা তীরে, ঘোষাহ বাসতি, ঘোষপল্লী বাস করে, হ্যাঁ সম্ভব। ঠিক আছে? তাহলে মুখ্যার্থের বাদ হলো। মুখ্যার্থের বাদ হওয়ার সঙ্গে সঙ্গে আমি আর একটা অর্থের কল্পনা করলাম, যেটা গঙ্গা তীর, যেটা লক্ষ্যার্থ। তাহলে মুখ্যার্থ বাধে তদযুক্ত। এবং আমি যে লক্ষ্যার্থ কল্পনা করলাম, মানে আমি যাকে লক্ষ্যার্থ রূপে কল্পনা করব, সেই লক্ষ্যার্থটা অবশ্যই বাচ্চার্থের সঙ্গে সম্বন্ধ থাকবে। ঠিক আছে? আমি যে লক্ষ্যার্থের কল্পনা করলাম, বা লক্ষ্যার্থ আমি লক্ষ্যার্থ রূপে যাকে বেছে নেব, সেই লক্ষ্যার্থের সঙ্গে পূর্বের যে বাচ্চার্থ ছিল বা মুখ্যার্থ ছিল, তার সঙ্গে অবশ্যই সম্বন্ধ থাকবে, না হলে কিন্তু হবে না। তাই বলছে মুখ্যার্থ বাধে তদযুক্ত। তদযুক্ত মানে ওই যে মুখ্যার্থ যে জলপ্রবাহ আর যে লক্ষ্যার্থ যে গঙ্গা তীর, এদের মধ্যে কি সম্বন্ধ আছে? এদের মধ্যে জলপ্রবাহ আর গঙ্গা তীর, এদের মধ্যে জলপ্রবাহ এবং গঙ্গা তীর এরা খুব সমীপে অবস্থিত, কাছাকাছি অবস্থিত, খুব নিকটে অবস্থিত। সেই জন্য এদের মধ্যে সম্বন্ধ হচ্ছে সামীপ্য সম্বন্ধ, সামীপ্য সম্বন্ধ। ঠিক আছে? তাহলে মুখ্যার্থ বাধে তদযুক্ত, মুখ্যার্থ বাধে তদযুক্ত মানে মুখ্যার্থের সঙ্গে যুক্ত যে লক্ষ্যার্থ, হ্যাঁ, যে মানে মুখ্যার্থ বাধা হলে, মুখ্যার্থ বাধিত হলে তার সঙ্গে সম্বন্ধযুক্ত যে অর্থ অন্য শক্তির দ্বারা পাই, সেটা হচ্ছে লক্ষণা শক্তি। মানে মুখ্যার্থের বাদ হলে, মুখ্যার্থ বাদ হলো মানে জলপ্রবাহ এই অর্থের বাধিত হলো, তার সঙ্গে সম্বন্ধযুক্ত আমি অর্থ পেলাম গঙ্গা তীর। এই গঙ্গা তীর রূপ যে অর্থ, এটা ইয়া মানে যে শক্তির দ্বারা পাওয়া যায়, সেই শক্তি হচ্ছে লক্ষণা শক্তি, সেই শক্তি হচ্ছে লক্ষণা শক্তি। ঠিক আছে? তাহলে মুখ্যার্থ বাধে, মুখ্যার্থ বাধিত হলে তদ্যুক্ত, সেই মুখ্যার্থের সঙ্গে যুক্ত সম্বন্ধযুক্ত যে অর্থ, মানে অন্য অর্থ, তদ্যুক্ত অন্য অর্থ, মানে ওই মুখ্যার্থের সঙ্গে সম্বন্ধযুক্ত যে অন্য অর্থ, হ্যাঁ অন্য অর্থ,
ইয়য়া প্রতীয়তে, যে শক্তির দ্বারা আমরা জানতে পারি, আমাদের বোধ হয়, যে শক্তির দ্বারা আমাদের বোধ হয়, সা শক্তি লক্ষণা শক্তি, সেটা হচ্ছে লক্ষণা শক্তি। এবং একটা শব্দের মধ্যে স্বাভাবিক শক্তি হচ্ছে অভিধা শক্তি। স্বাভাবিক শক্তি মানে যেটা হচ্ছে অকৃত্রিম শক্তি। অকৃত্রিম, কৃত্রিম অকৃত্রিম মানে কি, মানে যেটা যেটা নর্মাল সেটা হচ্ছে অকৃত্রিম। যেটা নর্মাল সেটা অকৃত্রিম। ধরো কি বলবো, একজনাকার যে বর্ণ, মানে মুখের যে রং, সেটা একটু হয়তো শ্যাম বর্ণ, সে ফেসিয়াল করলো, সে ফর্সা হয়ে গেল। এই যে ফর্সা হয়ে গেল, এটা হচ্ছে কৃত্রিম উপায়ে হলো, কিন্তু তার অকৃত্রিম যে রূপটা সেটা হচ্ছে হালকা শ্যাম বর্ণ। হ্যাঁ, মানে যেটা স্বাভাবিক, স্বাভাবিক যে বর্ণ সেটা হচ্ছে অকৃত্রিম, আর যেটা কোনো কিছু ভাবে রূপান্তরিত করা হয় সেটা হয় কৃত্রিম। তা শব্দের মধ্যে স্বাভাবিক শক্তি হচ্ছে অভিধা, মানে সমস্ত শব্দের মধ্যে প্রাথমিক অবস্থায় অভিধা শক্তি থাকে। সেখানে কোথাও যদি অভিধা শক্তি দ্বারা কাজ না হয়, সেখানে লক্ষণা শক্তি ইনপুট করা হয়। তাই লক্ষণা শক্তি হচ্ছে আরোপিত শক্তি, মানে আমাদের প্রয়োজন অনুসারে ওই শক্তিটাকে শব্দের মধ্যে আমরা ইনপুট করি, আরোপ করি। ওই শব্দের মধ্যে লক্ষণা শক্তিকে আরোপ করে আমরা ওই শব্দ থেকে অন্য অর্থ বের করার চেষ্টা করি। তাই বলছে দেখো যে লক্ষণা শক্তি অর্পিতা, অর্পিতা বলতে এখানে আরোপিতা, লক্ষণা শক্তি আরোপিতা, মানে আরোপিত শক্তি হচ্ছে লক্ষণা শক্তি। এটা কি হলো আবার, দেখো বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার।